হাম বা মিজলস নামটা তো আমাদের সবারই খুব চেনা, তাই না? ছোটবেলা থেকেই আমরা এই নামটার সাথে পরিচিত। কিন্তু এই পরিচিত নামের আড়ালে যে কতটা ভয়ঙ্কর একটা রোগ লুকিয়ে আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো চলুন আজ আমরা এই রোগের আদ্যোপান্ত জেনে নিই। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। পৃথিবীর সবচেয়ে ছোঁয়াচে রোগগুলোর একটা কি হতে পারে, কোনো ধারণা আছে? অনেকেই হয়তো নানা রোগের কথা ভাবছেন, কিন্তু এর উত্তরটা হলো হাম। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। চলুন এর গভীরে যাওয়া যাক। তো এই পুরো আলোচনায় আমরা কি বিষয় দেখব? প্রথমে জানব এটা কেন এত ভয়ঙ্কর একটা সংক্রামক রোগ, তারপর দেখব এটা শরীরে কিভাবে ছড়ায়, এরপর এর আসল বিপদগুলো কি, এর চিকিৎসা বা ব্যবস্থাপনা কেমন হয়, আর অবশ্যই এর থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় কি। সবশেষে আমাদের দেশের বাস্তবতা নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে। হামকে কেন এত ভয়ঙ্কর ছোঁয়াচে একটা রোগ বলা হয়? প্রথমেই বলি, হাম কিন্তু একটা ভাইরাস দিয়ে হয়, যার নাম মিজলস মরবিলি ভাইরাস। আর এটা মোটেও কোনো সাধারণ রোগ না। একটা সময় ছিল যখন টিকা আবিষ্কার হয়নি, তখন সারা বিশ্বে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণই ছিল এই হাম। যদিও এখন এর প্রকোপ অনেক কমে গেছে, কিন্তু রোগের ভয়াবহতা কিন্তু এক বিন্দুও কমেনি। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 12 থেকে 18। কি মনে হচ্ছে এটা? এটা হলো হামের ছড়ানোর ক্ষমতা। মানে হামে আক্রান্ত একজন মানুষ কোনো রকম সুরক্ষা ছাড়া গড়ে 12 থেকে 18 জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে। ভাবা যায়, অন্য খুব কম রোগেরই ছড়ানোর ক্ষমতা এতটা বেশি। আর এটা ছড়ায়ও কিন্তু খুবই সহজে। আক্রান্ত কেউ হাঁচি বা কাশি দিলেই ভাইরাসটা বাতাসে ছড়িয়ে পড়ে। আর এখানেই আসল ভয়, এই ভাইরাসটা বাতাসে প্রায় 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। মানেটা কি দাঁড়ালো? ধরুন হামে আক্রান্ত কেউ একটা ঘর থেকে বেরিয়ে গেল, তার 2 ঘন্টা পরেও যদি কেউ ওই ঘরে ঢোকে, তারও সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায়। আচ্ছা, ভাইরাসটা তো ছড়ানোর উপায় জানলাম, কিন্তু একবার শরীরে ঢুকে যাওয়ার পর ঠিক কি হয়? চলুন এবার সেটা দেখি। হামের সবচেয়ে বিপজ্জনক দিকগুলোর একটা হলো এর ইনকিউবেশন পিরিয়ড। মানে ভাইরাসটা শরীরে ঢোকার পর কিন্তু সাথে সাথেই লক্ষণ দেখা দেয় না। লক্ষণ প্রকাশ পেতে প্রায় 10 থেকে 14 দিন লেগে যায়। আর এই পুরো সময়টায় আক্রান্ত মানুষটা কিন্তু একদম সুস্থ স্বাভাবিক থাকে। সে নিজেও জানে না যে সে অসুস্থ, আর নিজের অজান্তেই ভাইরাসটা সবার মাঝে ছড়িয়ে বেড়ায়। সাধারণত হামের লক্ষণগুলো 3টা ধাপে দেখা যায়। প্রথম ধাপে শুরু হয় একদম সাধারণ সর্দি কাশির মতো করে। প্রচণ্ড জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি আর চোখ দুটো লাল হয়ে যায়। এরপর আসে দ্বিতীয় ধাপ। এই ধাপে মুখের ভেতরে গালের দিকে এক ধরনের সাদাটে দাগ দেখা যায়। এটাকে বলে কপ্লিক স্পট, আর এটা হামের একটা পাকাপোক্ত চিহ্ন। এরপরই সারা গায়ে সেই পরিচিত লালচে র্যাশ বের হতে শুরু করে। আর সবশেষে তৃতীয় ধাপে এই র্যাশগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়, আর রোগীও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই যে ঝড়, সর্দি বা গায়ের র্যাশ, এগুলো কিন্তু হামের আসল বিপদ না। আসল ভয়টা অন্য জায়গায়, আর সেটা হলো এর থেকে তৈরি হওয়া মারাত্মক সব জটিলতা। একবার তালিকাটা দেখুন, বেশ লম্বা, তাই না? হামকে যদি সাধারণ রোগ ভাবা হয়, তাহলে সবচেয়ে বড় ভুলটা সেখানেই হবে। কারণ এর থেকে হতে পারে নিউমোনিয়া, এমনকি ব্রেনে ইনফেকশন বা এনকেফালাইটিস পর্যন্ত। আর একবার এনকেফালাইটিস হলে কিন্তু চিরদিনের জন্য শোনার ক্ষমতা চলে যেতে পারে, বা মানসিক প্রতিবন্ধী হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। এর সাথে মারাত্মক ডায়রিয়া আর কানের ইনফেকশন তো আছেই। আর এই সবগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটা জানেন? নিউমোনিয়া। হামের কারণে যত মৃত্যু হয় তার বেশিরভাগের পেছনেই থাকে এই নিউমোনিয়া। কাজেই হামকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। তাহলে এখন প্রশ্ন আসে, যদি কারো হাম হয়েই যায় তাহলে চিকিৎসা কি? চলুন এবার সেটাই জানি। এখানেই আসলে মন খারাপ করার ব্যাপারটা। সত্যি কথা হলো, হাম ভাইরাসকে সরাসরি মেরে ফেলার মতো কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এখনও আবিষ্কার হয়নি। এর চিকিৎসাটা হলো পুরোটাই সাপোর্টিভ কেয়ার, মানে যে লক্ষণ দেখা দেবে সেটার চিকিৎসা করা। যেমন জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হয়, আর শরীরকে দুর্বল হতে না দেওয়ার জন্য প্রচুর পরিমাণে পানি, তরল খাবার আর পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়। তবে একটা খুব কাজের জিনিস আছে যেটা ম্যাজিকের মতো কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। সেটা হলো হামে আক্রান্ত সব শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো। গবেষণায় দেখা গেছে এটা হামের মারাত্মক জটিলতা আর মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তাহলে একটা বিষয় পরিষ্কার, তাই না? রোগ হওয়ার পর ভোগার চেয়ে রোগটা হতে না দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচার সেরা উপায়টা কি? এক কথায় উত্তর হলো টিকা। MMR একটা টিকায় কিন্তু 3টা রোগ থেকে বাঁচায়: হাম, মাম্পস আর রুবেলা। আমাদের দেশে সরকারিভাবেই EPI কর্মসূচির আওতায় এই টিকা দেওয়া হয়।
প্রথম ডোজটা দেওয়া হয় শিশুর 9 মাস বয়সে আর দ্বিতীয় ডোজটা 15 থেকে 18 মাস বয়সের মধ্যে। আর এই টিকার কার্যকারিতা শুনলে অবাক হতে হয়। দুটো ডোজ যদি ঠিকঠাক মতো নেওয়া হয় তাহলে এটা প্রায় 97% সুরক্ষা দেয়। মানে টিকা নেওয়া থাকলে হাম হওয়ার সম্ভাবনা বলতে গেলে প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। তো টিকার এই সাফল্যের পর এবার একটু আমাদের দেশের দিকে তাকানো যাক। এখানকার পরিস্থিতি ঠিক কেমন? দেশের অবস্থা বোঝার আগে এই কনসেপ্টটা বোঝা খুব জরুরি। হার্ড ইমিউনিটি বা বলা যায় গোষ্ঠীগত সুরক্ষা ব্যাপারটা খুব সহজ। যখন একটা এলাকার প্রায় 95% মানুষ টিকার আওতায় চলে আসে তখন ভাইরাসটা ছড়ানোর জন্য আর যথেষ্ট মানুষই খুঁজে পায় না। এর ফলে কি হয়, যারা খুব ছোট বা অসুস্থতার কারণে টিকা নিতে পারেনি তারাও কিন্তু সুরক্ষিত থাকে, কারণ ভাইরাসটা তাদের কাছে পৌঁছানোর আগেই থেমে যায়। আমাদের দেশে সরকারের ইপিআই কর্মসূচির মাধ্যমে এই এমএমআর টিকাটা কিন্তু একদম বিনামূল্যে দেয়া হয়, যেটা নিঃসন্দেহে একটা অসাধারণ উদ্যোগ। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় এখনও টিকার কভারেজে কিছুটা ঘাটতি রয়ে গেছে। আর এই সামান্য ফাঁকফোকরের কারণেই কিন্তু আমরা মাঝে মাঝে দেশের এখানে ওখানে হামের প্রাদুর্ভাবের খবর দেখতে পাই। তো আলোচনার একেবারে শেষে এসে এই প্রশ্নটা থেকেই যায়, যেহেতু আমরা দেখলাম যে একজনের সুরক্ষা আসলে সবার সুরক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা শিশুকে সঠিক সময়ে টিকার আওতায় আনা এবং একটা শক্তিশালী হার্ড ইমিউনিটি গড়ে তোলা, এটা কি আমাদের সবার একটা সম্মিলিত দায়িত্ব নয়? প্রশ্নটা রইল একটু ভেবে দেখার জন্য।